সকাল থেকে তেকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। জঙ্কুক সুগা বাইক নিয়ে হন্য হয়ে খুঁজছে পিরোজপুর শহরের অলিগলি, কিন্তু তেকে কোথাও খুঁজে পাচ্ছে না। তের সব বান্ধবীদের কল করা হয়েছে, কিন্তু তে তাদের কাছেও যায়নি। জঙ্কুক পাগলের মতো তেকে খুঁজেই যাচ্ছে আর বিড়বিড় করে বলছে, এটা ঠিক করলে না জান, আমার কাছ থেকে পালানো, তাই না? তুমি যেখানেই থাকো আমি তোমাকে খুঁজে বের করবই, আর এর শাস্তি তোমাকে পেতেই হবে। জঙ্কুক মনে মনে এই কথা বলেই বাইকের স্পিড আরো বাড়িয়ে দেয়। কি রে তে, আজ কি স্কুলে যাবি না? ইউনজন বেগম ডাইনিং টেবিল পরিষ্কার করতেছিলেন, তখন তেকে রেডি না হয়ে রুম থেকে বের হতে দেখি কথাটা বলেন। তে লিভিং রুমের সোফায় এসে শুয়ে পড়ে আর নিজের কপালে হাত রেখেই বলে, না মা, আজ যাব না, খুব মাথা ব্যথা করছে, তাই আজ ছুটি নিয়েছি। স্কুলে যাবি না ভালো কথা, কিন্তু সকাল থেকে তো কিছুই খাসনি, এখন কিছু খেয়ে নে। এখন কিছু খেতে ইচ্ছে করছে না মা, তুমি শুধু আমাকে এক কাপ চা করে দাও, তাতেই হবে। ইউনজন বেগম তের দিকে তাকিয়ে একটু রাগী কণ্ঠে বলে ওঠেন, না খেয়ে খেয়ে শরীরের অবস্থা কি করেছিস দেখেছিস? নিজের ভালোটা কবে বুঝবি বলতো? তোর তো 26 বছর বয়স হয়ে গেছে, এখনো আমার বলে বলে খাওয়াতে হয়, আর কত জ্বালাবি আমাকে বলতো? মা এখন কি তুমি একটু চুপ করবে? দেখছো আমার মাথা ব্যথা করছে, তার মধ্যেও তোমার এসব কথা বলতে হচ্ছে। তুমি চা বানিয়ে দিতে পারলে দাও, আর না দিতে পারলে থাক, আমি নিজেই বানিয়ে নিতে পারবো। থাক, আপনারা চা বানিয়ে খেতে হবে না, আমিই বানিয়ে দিচ্ছি। এই বলে ইয়ঞ্জন বেগম হাতের কাজ রেখে তের জন্য চা বানানোর জন্য কিচেনে চলে যায়। তে মাথায় হাত দিয়ে সোফায় গায়ে লিয়ে দেয়। তখনই বাসার কলিং বেল বেজে ওঠে। ইয়ঞ্জন বেগম কিচেন থেকেই বলেন, তে দেখ তো, এখন আবার কে এলো? ইয়ঞ্জন বেগমের কথা শুনে তে সোফা ছেড়ে উঠে যেতে যেতেই বলে, কে আবার আসবে? হয়তো তোমার গুণধর ছেলে। তে কথা বলতে বলতেই দরজা খুলে দেয়। দরজার সামনে সুগাকে দাঁড়িয়ে থাকতে দেখে তে বলে ওঠে, কি রে সুগা, তুই আজ ভার্সিটিতে যাসনি? সুগা তের দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, আরে আগে দেখ তো কাকে নিয়ে এসেছি। এই বলেই সুগা তের সামনে থেকে সরে দাঁড়ায়। সুগা সামনে থেকে সরে যেতেই তের চোখ পড়ে ওর সামনে দাঁড়িয়ে থাকা মানুষটার দিকে। সেই মানুষটাকে দেখার সাথে সাথেই তের চোখগুলো বড় বড় হয়ে যায় আর এক দৃষ্টিতেই তাকিয়ে থাকে। তে, বললি না তো কে এসেছে? হাতে চায়ের কাপ নিয়ে তের দিকে আসতে আসতেই ইয়ঞ্জন বেগম কথাটি বলে। তের কাছে আসতেই ইয়ঞ্জন বেগমের চোখ পড়ে সামনে দাঁড়িয়ে থাকা মানুষটার দিকে, আর মানুষটাকে দেখেই সাথে সাথে তিনি বলে ওঠেন, জঙ্কুক বাবা, তুমি তুমি কবে দেশে আসলে? জঙ্কুক ইয়ঞ্জন বেগমের দিকে তাকিয়ে মুচকি হেসে উত্তরে বলে, এই তো আন্টি, কাল রাতেই এসেছি। জঙ্কুকের কণ্ঠস্বর তের কর্ণখবরে পৌঁছানো মাত্রই ভাবনা ছেদ পড়ে, আর জঙ্কুকের থেকে চোখ সরিয়ে নিয়ে আর 1 মিনিটও না দাঁড়িয়ে সোজা রুমে চলে যায়। এইদিকে জঙ্কুকও এক দৃষ্টিতে তের চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। তে, তোর চা। যাক বাবা, মেয়েটা চাটা না নিয়ে চলে গেল। মা তুমি ওর কথা বাদ দাও তো, আয় জঙ্কুক ভিতরে আয়। জঙ্কুক সুগার কথা মতো ভিতরে এসে লিভিং রুমের সোফায় বসে। মা, জঙ্কুক আজ আমাদের বাড়িতেই লাঞ্চ করবে, তাই ওর পছন্দের বিরিয়ানি রান্না করো। তাই নাকি? আচ্ছা তোরা বস, আমি এক্ষুনি যাচ্ছি। এই বলে ইয়ঞ্জন বেগম আবারও কিচেনে চলে যায় বিরিয়ানি রান্না করার জন্য। জঙ্কুক লিভিং রুমের আশেপাশে চোখ বুলিয়ে দেখে বলে, সব কিছু আগের মতোই আছে দেখছি। আরে বেটা, কি বলিস? শুধু বাড়ি না, মানুষগুলোও আগের মতন আছে, কিন্তু তুই চেঞ্জ হয়ে গিয়েছিস। আচ্ছা বলতো, তুই হঠাৎ করে বাইরে যাওয়ার সিদ্ধান্ত কেন নিলি? সত্যি করে বলতো। সুগার প্রশ্ন শুনে জঙ্কুক চুপ করে বসে আছে। জঙ্কুক কিছু একটা ভেবে আলতো হেসে বলে, তেমন কিছুই না, এমনি সুগা। তুই মিথ্যে বলিস না জঙ্কুক, কারণ আমি জানি আঙ্কেল তোকে অনেকবার বাইরে যাওয়ার কথা বলেছে, কিন্তু তুই তখনই না করে দিয়েছিস। কিন্তু হঠাৎ করে তোর কি হলো যে তোকে দেশের বাইরে চলে যেতে হলো? আবার গিয়েছিস ভালো কথা, কিন্তু আমাদের সাথে কোনো যোগাযোগ রাখিসনি কেন? জঙ্কুক আবারও চুপ করে বসে আছে। এরই মধ্যে ইয়ঞ্জন বেগম আসেন জঙ্কুকের জন্য চা নাস্তা নিয়ে। তখনই তে রেডি হয়ে নিচে চলে আসে। ইয়ঞ্জন বেগম তেকে রেডি হয়ে নিচে আসতে দেখে বলেন, তে, তুই এখন আবার কোথায় যাচ্ছিস? এই মাত্রই তো বললি তোর মাথা ব্যথা করছে, আজ নাকি স্কুলে যাবি না, তাহলে? আমার কাজ আছে তাই যাচ্ছি। তুই তো সকাল থেকে কিছুই খেলি না, অন্তত এখন কিছু খেয়ে যা। তে তার মায়ের কথার উত্তর না দিয়ে সোজা বাসা থেকে বের হয়ে যায়। তের চলে যাওয়ার দিকে তাকিয়ে জঙ্কুকও দাঁড়িয়ে যায় আর বলে, আন্টি আমিও এখন আসি, বিরিয়ানি না হয় অন্য একদিন এসে খাবো, আজ আসি। কি বলছিস জঙ্কুক, তুই আবার কোথায় যাচ্ছিস? তুই না বললি আজ সারাদিন আমাদের বাড়িতে থাকবি? থাকতে চেয়েছিলাম সুগা, কিন্তু আমার একটা ইম্পর্টেন্ট কাজের কথা মনে পড়ে গিয়েছে, তাই অন্য একদিন এসে থাকবো। জঙ্কুক আর দাঁড়ায় না, বাড়ি থেকে বের হয়ে যায়। ইয়ঞ্জন বেগম অনেক ডাকে চাটা খেয়ে যাওয়ার জন্য, কিন্তু জঙ্কুক দাঁড়ায় না, বাড়ি থেকে বের হয়ে যায়। অন্যদিকে তে রাস্তায় একা একা হাঁটছে
আর কি যেন একটা ভাবছে। তের হঠাৎ মনে হলো ওকে কেউ ফলো করছে। তে একটু দাঁড়ায়, তবে পিছনে ফিরে তাকায় না। কিছু একটা বুঝতে পেরে আবারও হাঁটতে শুরু করে, তাও আবার জোরে জোরে। তে যত দ্রুত হাঁটছে তার পিছনের লোকটাও যেন তত দ্রুতই হাঁটছে। লোকটা তের খুব নিকটে, সেটা বুঝতে পেরেই তে মাঝ রাস্তায় হঠাৎ দাঁড়িয়ে যায় আর বলে ওঠে, আর এক পাও সামনে আসবে না, ওখানেই দাঁড়াও। লোকটা সত্যি সত্যি দাঁড়িয়ে যায় আর সামনের দিকে এক পাও এগোয় না। তে পিছনে না তাকিয়ে কঠিন গলায় আবারও বলে ওঠে, চলে যাও বলছি, আর কখনো যেন এমনটা করতে না দেখি। তে এই এক শব্দেই যেন তের শরীর থমকে যায়। তে ঠিক বুঝতে পেরেছে এটা জঙ্কুক ছাড়া আর কেউ না। জঙ্কুকের মুখে নিজের নাম শোনা মাত্রই তে ঝট করে পিছনে ফিরে তাকায় আর রাগে কণ্ঠেই বলে ওঠে, তোমার সাহস তো কম না, আবার আমার নাম ধরে ডেকেছো? তোমাকে কতবার বলেছি আমি তোমার সিনিয়র, নাম ধরে ডাকবে না, তারপরেও কেন নাম ধরে ডাকছো? তের কথাটা শুনে জঙ্কুক একটু মুচকি হেসেই বলে, আমি তোমার নাম ধরে কেন ডাকছি সেটা তুমি ভালো করেই জানো তে। না আমি জানি না, আর কিছু জানতেও চাই না, এখান থেকে চলে যাও বলছি। কেন করছো এমন জঙ্কুক? কেন এত পাগলামি করছো তুমি? এটা শুধু পাগলামি না তে, এটা ভালোবাসার পাগলামি। আর যদি ভালোবাসার পাগলামি না থাকে তাহলে ভালোবাসা পারবে কিভাবে বলো? তের এখন রাগ হচ্ছে, এই ছেলেটাকে আর কত বোঝাবে। চারটা বছর ধরেই বোঝাতে বোঝাতে এসেছে। তে এখন অনেক ক্লান্ত, তবুও এই ছেলেটা বুঝতে চাচ্ছে না। কেন আবার দেশে এসেছো তুমি? শুধু তোমার জন্য তে। তে এখন কি বলবে কিছু খুঁজে পাচ্ছে না, এইদিক ওদিক তাকাচ্ছে। তেকে এমন চুপ করে থাকতে দেখে জঙ্কুক একটু বাঁকা হেসেই বলে, কি বলবে না তে যে তোমার বয়ফ্রেন্ড আছে? ও সে তো আবার তোমাকে রেখে পালিয়ে গিয়েছে, তো এখন কি বলবে তুমি? তে জঙ্কুকের কথার কোনো উত্তর না দিয়ে উল্টো করে আবারও হাঁটতে শুরু করে। জঙ্কুক সেটা দেখে সেও তার পিছু পিছু হাঁটতে শুরু করে আর বলতে থাকে, তে দাঁড়াও, তোমার সাথে আমার অনেক কথা আছে। তে আমার কোনো কথা নেই, আমার পিছু পিছু আর এক পাও আসবে না বলে দিলাম। তের কথাটা শুনে জঙ্কুক সত্যিই দাঁড়িয়ে যায়। তে চলে যায় আর জঙ্কুক সেই দিকে তাকিয়ে মনে মনে বলে, একবার আমি ভুল করেছি তে, কিন্তু সেই ভুল দ্বিতীয়বার আর করব না। জিয়ন জঙ্কুক বাবা মায়ের একমাত্র সন্তান। বাবা কিম নামজুন, মা কিম সেউকজিন। 6 বছর আগে তারা পিরোজপুর শহরে বাড়ি করেছে। তখন জঙ্কুকের সাথে সুগার দেখা হয়, তারা একই কলেজে ভর্তি হয়। সেই থেকেই তাদের ফ্রেন্ড থেকে বেস্ট ফ্রেন্ড হয়ে ওঠা। আর সুগাদের বাড়ির 2টা বাড়ির পরেই জঙ্কুকদের বাড়ি, তাই তাদের বাড়িতে আসা যাওয়া করত। কিন্তু জঙ্কুক তেকে যেদিন প্রথম দেখেছিল সেই দিনই তার প্রেমে পড়ে, তবে সেটা তেকে বলতে পারতো না, কারণ সুগার বড় বোন হলো তে। কিম তায়ং তে, মিন ইয়ঙ্গি সুগা, তারা 2 ভাই বোন। বাবা কিম সোবেন আর মা ইয়ঞ্জুন বেগম। যেহেতু জঙ্কুকের বয়স 18 বছর ছিল আর তের বয়স 20 বছর ছিল, তাই জঙ্কুক তেকে কিছুই বলতে পারেনি। এভাবে দেখতে দেখতে কেটে যায় 2টা বছর। জঙ্কুক ভার্সিটিতে ভর্তি হয়, তাও আবার তের ভার্সিটিতে, যাতে তেকে সবসময় জঙ্কুক চোখে চোখে রাখতে পারে। কিন্তু জঙ্কুক একটা জিনিস খেয়াল করে যে বেগম নামের একটা ছেলের সাথে তে একটু বেশি ক্লোজ, যেটা জঙ্কুক মানতে পারে না। তাই একদিন জঙ্কুক তের রুমে অনেক সাহস করেই আসে। তে তখন ভার্সিটিতে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। জঙ্কুকে হঠাৎ ওর রুমে আসতে দেখে তে একটু অবাক হয় আর জঙ্কুকের দিকে তাকিয়েই বলে, জঙ্কুক তুমি এখানে? জঙ্কুক তের সামনে এসে দাঁড়ায় আর একটা দম নিয়েই বলে, আমি তোমাকে ভালোবাসি তে। তে একটু ভরকে যায় জঙ্কুকের মুখে এমন কথা শুনে। তে তো কখনো কল্পনাও করেনি জঙ্কুক এমন একটা কথা বলবে। তে তো এতদিন জঙ্কুকের দিকে তেমন খেয়ালও করেনি, সব সময় সুগার সাথে দেখতো, বাড়িতে আসতো, জাস্ট এতটুকুই। জঙ্কুক এসব কি বলছো, তোমার মাথা ঠিক আছে? জঙ্কুক তের চোখে চোখ রেখেই উত্তরে বলে, হ্যাঁ আমার মাথা ঠিক আছে, আমি তোমাকে ভালোবাসি তে। তে রেগে যায় আর জঙ্কুকের গালে একটা ঠাস করে চড় মেরেই বলে, অসভ্য ছেলে, বন্ধুর বড় বোনকে কিভাবে সম্মান দিয়ে কথা বলতে হয় সেটা পর্যন্ত জানো না। জঙ্কুক তার গালে হাত দিয়ে তের দিকে তাকিয়ে থাকে। তে যে ওকে মেরেছে তাতে ওর কিছু যায় আসে না, তবে আজ ও ওর মনের কথা বলেই ছাড়বে। বন্ধুর বোন, নিজের বোন তো আর না। ভালোবাসা কখনো বয়স থেকে হয় না, আর এই বয়সের পার্থক্য আমি মানি না। আমি তোমাকে ভালোবাসি, ব্যাস তোমাকেই আমার লাগবে। আর আজ থেকে ওই বোগামের সাথে যেন তোমাকে আর না দেখি। জঙ্কুক তুমি তোমার লিমিট ক্রস করছো। আমি কার সাথে মিশবো না মিশবো সেটা কি তুমি বলে দিবে? বেরিয়ে যাও, এক্ষুনি আমার রুম থেকে বেরিয়ে যাও। হ্যাঁ আমি চলে যাচ্ছি, কিন্তু তোমাকে ওই বোগামের সাথে যেন আর না দেখি, কথাটা মাথায় রেখো। জঙ্কুক আর দাঁড়ায় না, গটগট পায়ে রুম থেকে বের হয়ে যায়। তে অবাক হতবাক জঙ্কুকের এমন কাণ্ড দেখে। তে তো এর আগে জঙ্কুকের সাথে কথাও বলেনি, আজ প্রথমবার কথা বলল, তাও আবার জঙ্কুক তেকে নাম ধরে ডেকেছে। কিছু সময়ের মধ্যে এটা কি হয়ে গেল তের মাথায় কিছুই ধরছে না।
সেই দিনের পর থেকেই জঙ্কুক সবসময় তের উপরে নজর রাখে, আর সুযোগ পেলেই জঙ্কুক বারবার তেকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু তে বুঝতেই চায় না। এভাবে কাটতে থাকে তাদের দিন। তে জঙ্কুককে অনেক বোঝায় যে এটা কখনোই সম্ভব না, সমাজ কখনোই মানবে না, আর না মানবে তাদের ফ্যামিলি, কিন্তু জঙ্কুক সেটা বুঝতেই চায় না। তাই তে রাগের মাথায় বলে দেয় যে বগম ওর বয়ফ্রেন্ড, কিন্তু জঙ্কুক তাতে আরো রাগী বদমেজাজি হয়ে যায়। এইদিকে জঙ্কুকের বাবা মা তাকে অনেক আগে থেকেই কোরিয়াতে পাঠাতে চায়, কিন্তু জঙ্কুক যেতে চায় না। কারণ জানতে চাইলে জঙ্কুক তার বাবা মাকে তের কথা জানায়, কিন্তু তারা সব শুনে রাজি হয় না। হঠাৎ একদিন জঙ্কুক জানতে পারে তের বিয়ে ঠিক হয়ে গেছে বগমের সাথে, কিন্তু জঙ্কুক বিয়ের ব্যাপারটা মানতে পারেনি, আর সেই কারণেই জঙ্কুক তে আর তার বাবা মায়ের উপরে রাগ করে কোরিয়াতে চলে যায়। আর এই 3 বছরে জঙ্কুক কারোর সাথে যোগাযোগ রাখেনি, কিন্তু জঙ্কুক হঠাৎ করেই আবার দেশে চলে আসে। কেন আসে, কি কারণে আসে সেটা কেউ জানে না। দুপুর 3টা বাজে তে বাড়িতে চলে আসে। আজ সে খুবই ক্লান্ত, এক তো মাথা ব্যথা করছে, তার উপরে সকাল থেকে কিছুই খাওয়া হয়নি। তে তার হাতের ব্যাগটা রেখে বিছানায় শুয়ে পড়ে। তে একটা প্রাইভেট কিন্ডারগার্টেনের টিচার, 2 বছর ধরেই এই জবটা করছে। যদিও সুবিন সাহেব চান না তে জবটা করুক, কিন্তু তে এটা শখের জন্যই করে। এদিকে ইয়ঞ্জন বেগম চায় তেকে বিয়ে দিতে, তবে তে বিয়ে করতে চায় না। কেন করতে চায় না সেটাই বুঝতে পারছে না। তে কিছু সময় রেস্ট নিয়ে এরপর ফ্রেশ হয়ে নিচে এসে খাবার খেয়ে আবারও রুমে চলে যায় রেস্ট নেওয়ার জন্য। পরের দিন সকালবেলা তে স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল, তখনই সুগা তের রুমে আসে। তে তুই আছিস? আচ্ছা, আমার এই পেপারটা একটা সিগনেচার করে দে তো। সিগনেচার? কিসের সিগনেচার? কথাটাতে বুড়ো কুচকে সুগার দিকে তাকিয়ে বলে, জানি না তে, ভার্সিটি থেকে এটা দিয়ে বললো গার্ডিয়ানের সিগনেচার নিয়ে আসতে, কি একটা কাজে লাগবে। গার্ডিয়ানের সিগনেচার? কই, আমাদের সময় তো এমন কিছু লাগেনি। ধুর, তুই এত কথা বলছিস কেন তে? তুই তো 2 বছর আগে অনার্স কমপ্লিট করেছিস, এই 2 বছরে কি কোনো নিয়ম চেঞ্জ হতে পারে না বল? পারে, কিন্তু আমি কোনো পেপারে সিগনেচার করতে পারবো না। তুই মায়ের কাছে যা। ধুর, মাকে কোথাও পাচ্ছি না, হয়তো মা পাশের বাসায় গেছে, তাই তো তোর কাছে এসেছি। জঙ্কুকও নিচে সেই কখন থেকে দাঁড়িয়ে আছে, সামান্য একটা সিগনেচার তো একটু করে দে না। তে রেডি হয়ে রুম থেকে বের হতে নিচ্ছিল, যখনই শুনলো জঙ্কুক নিচে দাঁড়িয়ে আছে, তখনই তের পা থমকে যায়। তে জঙ্কুকের সামনে কিছুতেই যেতে চাচ্ছে না। তে এখন কি করবে বুঝতে পারছে না। কালকের মতো যদি জঙ্কুক আবারও ওর পিছু নেয়, আর সেটা যদি কেউ দেখে ফেলে, তাহলে সবাই কি ভাববে। তে মনে মনে এইসব ভেবে সিগনেচার করতে রাজি হয়ে যায়। কই, পেপারটা দে, সিগনেচার করে দিচ্ছি। সুগা তের কাছে এসে পেপারটা হাতে দেয়। তে পেপারটা হাতে নিয়ে একটা সিগনেচার করে পেপারটা আবার সুগার হাতে দিয়ে দেয়। সেটা দেখে সুগা আবারও বলে, হয়নি তে, আরো 2টা সিগনেচার বাকি আছে ওই পাশে। তে বুড়ো কুচকে ফেলে, কিন্তু মুখে কিছু বলে না, পৃষ্ঠা উল্টিয়ে আরো 2টা সিগনেচার করে দেয়। সুগা খুশি মনে পেপারটা হাতে নিয়ে বলে, আমি তোকে দোয়া করলাম, তোর মঙ্গল হোক, স্বামী সন্তান নিয়ে সুখে থাক। তের হাতে থাকা কলম দিয়ে সুগার মাথায় আলতো করে মেরে বলে, এমন ভাব দেখাচ্ছিস মনে হচ্ছে তুই আমার থেকে বড়। তোকে না বলেছি তুই আমাকে আপু বলে ডাকবি, কিন্তু তা না, নাম ধরেই ডেকে যাচ্ছিস। কি করব বল, আমার তো অভ্যাস হয়ে গেছে, তোকে নাম ধরে ডাকতেই আমার ভালো লাগে। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি, এখন আপনি আসতে পারেন। এই রে, সত্যিই আমার লেট হয়ে যাচ্ছে, মনে করিয়ে দেওয়ার জন্য থ্যাঙ্কস তোকে। এই বলেই সুগা হাতে পেপারটা নিয়ে তের রুম থেকে বেরিয়ে যায়। এইদিকে তে বারান্দায় চলে আসে, আর নিচের দিকে তাকিয়ে দেখে জঙ্কুক বাইকের উপরে বসে আছে। তে জঙ্কুকের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকে। সুগা জঙ্কুকের কাছে আসতেই জঙ্কুক বাইক স্টার্ট দেয়, তবে জঙ্কুক তের বারান্দার দিকে একবার তাকায়। জঙ্কুককে এই দিকে তাকাতে দেখে তে সরে দাঁড়ায়। জঙ্কুক বারান্দা থেকে চোখ সরিয়ে মুচকি হাসে, কারণ তে সরে যাওয়ার আগেই জঙ্কুক দেখে ফেলে বাইকের গ্লাসে। এরপরে জঙ্কুক সুগাকে নিয়ে ওখান থেকে চলে যায়। সেটা দেখে তে যেন হাত ছেড়ে বাঁচে। এরপর তেও তার স্কুলে চলে যায়। এভাবে দেখতে দেখতে কেটে যায় আরো 1 সপ্তাহ। আর এই 1 সপ্তাহের মাঝে জঙ্কুক তের আর দেখা হয়নি। জঙ্কুক আর তের সামনে আসেও নি। সন্ধ্যাবেলা তে রুমে বসে বাচ্চাদের এক্সামের খাতাগুলো দেখতেছিল, কিন্তু তার মাথা ব্যথার কারণে ভালোভাবে খাতাগুলো দেখতে পারছিল না। তাই তে ভাবে এখন একটা চা খাওয়া দরকার। যে বাবা সেই কাজ। তে চা খাওয়ার জন্য নিচে চলে আসে, আর এসে দেখে জঙ্কুক সুগা লিভিং রুমে বসে আড্ডা দিচ্ছে। তে জঙ্কুককে দেখা মাত্রই চা খাওয়ার কথা ভুলে গিয়ে আবারও উপর দিকে যেতে নাই। তে আপু, কোথায় যাচ্ছেন? আসেন না, আমাদের সাথে বসে একটু পপকর্ন খেয়ে যান। তে সাথে সাথে থমকে যায়, ঝট করে পিছনে ফিরে তাকায়। ও কি ভুল শুনলো নাকি ঠিক শুনলো? জঙ্কুককে সত্যিই আপু বলে ডেকেছে? তে জঙ্কুকের দিকে তাকিয়ে আছে, আর এইদিকে জঙ্কুক টিভি দেখছে আর পপকর্ন খাচ্ছে। জঙ্কুককে দেখে বোঝা যাচ্ছে না যে ওই ডেকেছে নাকি তে ভুল শুনেছে। এইদিকে সুগা দৌড়ে এসে তের হাত ধরে টেনে সোফার কাছে নিয়ে যাচ্ছে আর বলছে, আরে তে, আয় না, একসাথে বসে পপকর্ন খাই আর মুভিটা দেখি, সেই মজা।
আমার কাজ আছে সুগা, এখন যাই, পরে আসবো। ধুর, তোর কাজ তোর কাছেই রাখ। সারাদিন শুধু কাজ কাজ করে রুমেই পড়ে থাকিস। জঙ্কুক আজ আমাদের বাসায় থাকবে, চল না সবাই মিলে একসাথে আড্ডা দিই। জঙ্কুক ওদের বাসায় থাকবে মানে? তে তো কিছুই বুঝতে পারলো না জঙ্কুক ওদের বাসায় কেন থাকবে। সুগা তেকে নিয়ে এসে জঙ্কুকের সামনের সোফায় বসিয়ে দেয় আর এক বাটি পপকর্ন তের হাতে ধরিয়ে দেয়। তে তো ছোট ছোট চোখ করে জঙ্কুকের দিকে তাকিয়ে আছে। তে বুঝতে পারছে না আজ হঠাৎ জঙ্কুক এখানে থাকতে চাচ্ছে কেন। এরই মধ্যে ইয়ঞ্জন বেগম সবার জন্য চা নিয়ে আসেন। জঙ্কুক হাসি হাসি মুখে ইয়ঞ্জন বেগমকে ধন্যবাদ জানায়। ইয়ঞ্জন বেগমও মুচকি এসে সবাইকে চা দিয়ে আবারও কিচেনে চলে যায়। কিন্তু জঙ্কুক একবারও তের দিকে তাকাচ্ছেও না। জঙ্কুক টিভির দিকে তাকিয়ে পপকর্ন খেয়ে যাচ্ছে আর বলছে, সুগা, এই নায়িকাটাকে দেখতে একদম হুবহু সকালের সেই ভার্সিটির মেয়েটার মতো, তাই না? হ্যাঁ জঙ্কুক, তুই ঠিকই বলেছিস, একদম দেখতে সেই মেয়েটার মতনই লাগছে। শুধু দেখতে না সুগা, বডি ফিটনেসের দিক থেকেও একদম জাস্ট ওয়াও। জঙ্কুকের মুখে এমন কথা শোনা মাত্রই যেন তের রাগ উঠে যায়। হাতে থাকা পপকর্নের বাটিটা ছুঁড়ে মেরে গটগট পায়ে রুমে চলে যায়। জঙ্কুক তের চলে যাওয়ার দিকে তাকিয়ে মুচকি হেসে মনে মনে বলে, সবে তো শুরু জান। এইদিকে তে রুমে এসে অনবরত জঙ্কুককে বকতে থাকে। অসভ্য, বেয়াদব, খবিশ, বদমাশ একটা ছেলে। বড়দের সামনে কিভাবে কথা বলতে হয় সেটা পর্যন্ত জানে না। নিজেকে কিভাবে ও যা খুশি তাই করবে, যা খুশি তাই বলবে। বেয়াদব ছেলে। তের খুব রাগ হচ্ছে, কিন্তু কেন হচ্ছে সেটা জানে না। অন্যদিকে ইয়ঞ্জন বেগমের রান্না শেষ হয়। সুবিন সাহেব বাড়িতে আসেন। জঙ্কুক সুগা ডিনার করার জন্য বসে। সুবিন সাহেবও বসেন, কিন্তু তে নেই। সেটা দেখে সুবিন সাহেব বলেন, সবাই তো এখানে, তে কোথায়? ও কি রাতে খেয়েছে? না বাবা, তোমার মেয়েকে অনেক ডেকেছি, আসেনি, বলে ওনাকে খাবে না। আচ্ছা, তোমরা সবাই খেতে শুরু করো। জঙ্কুক বাবা, তুমিও বসো, আমি তেকে ডেকে নিয়ে আসি। ইয়ঞ্জন, তোমাকে যেতে হবে না, আমি যাচ্ছি। সুবিন সাহেব টেবিল ছেড়ে উঠে তের রুমের সামনে এসে দুইটা ডাক দিতেই তের রুমের দরজা খুলে বের হয়। সুবিন সাহেব তেকে নিয়ে এসে খাবার খেতে বসেন। তেও বসে, তবে জঙ্কুকের সোজাসুজি সামনের চেয়ারে। সবাই খেতেও শুরু করে। এইদিকে তে কারো দিকে না তাকিয়ে মাথা নিচু করে খাবার খাচ্ছে। সুবিন সাহেব খাবার খেতে খেতেই জঙ্কুককে প্রশ্ন করেন, তুমি এখন দেশে থাকবে নাকি আবার বাইরে যাবে, কি ভাবছো? জঙ্কুক সুবিন সাহেবের প্রশ্ন শুনে তের দিকে তাকিয়ে মনে মনে বলে, আপনার মেয়ে যেখানে থাকবে আমিও সেখানে থাকবো শ্বশুর মশাই। জি আঙ্কেল, এখন দেশেই থাকবো, ভাবছি বাবার ব্যবসাটা দেখাশোনা করব। এটা তো খুব ভালো কথা। তোমার বাবা এক হাতে আর কতদিন সামলাবে? এখন তোমার উচিত সব কাজ বুঝে নেওয়া। জি আঙ্কেল, এখন সেটাই করব। জঙ্কুক তের দিকে তাকায় আর দেখতে পাই তে মাথা নিচু করে বসে আছে। খাচ্ছে তো খাচ্ছে না, শুধু নাড়াচাড়া করছে। সেটা দেখে জঙ্কুক একটু মুচকি হেসে বলে, তা তে আপু, আপনার বিয়েটা কবে খাবো? বিয়ে শাদী করবেন না নাকি? জঙ্কুকের মুখে আপু ডাকটা শোনা মাত্রই তে মাথা তুলে জঙ্কুকের দিকে তাকায় আর সাথে সাথে তার হেসকে উঠে যায়। সন্ধ্যাবেলা তো ভেবেছিল হয়তো ও ভুল শুনেছে, কিন্তু এখন তো স্পষ্টই শুনতে পেয়েছে। এখন তে তার কানকে যেন বিশ্বাস করতে পারছে না। সত্যিই জঙ্কুক ওকে আপু বলে ডেকেছে। এদিকে তের এমন অবস্থা দেখে জঙ্কুক তের দিকে এক গ্লাস পানি এগিয়ে দিতেই বলে, তে আপু, কি করছেন কি? সাবধানে খাবার খাবেন তো নাকি? তে তার চোখগুলো বড় বড় করে জঙ্কুকের দিকে তাকায়। জঙ্কুকের মুখে লেগে আছে বাঁকা হাসি, তবে এইদিকে তের হেসকি বন্ধ হয়ে যায়। সুবিন সাহেব ইয়ঞ্জন বেগম দুজনেই ব্যস্ত হয়ে জিজ্ঞাসা করেন, তে তুই ঠিক আছিস? তে জঙ্কুকের থেকে চোখ সরিয়ে মাথা নাড়িয়ে বলতে সে ঠিক আছে। ইয়ঞ্জন বেগম একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলেন আর জঙ্কুককে উদ্দেশ্য করে বলেন, আর বলো না বাবা, তুমি তো দেশে ছিলে না, তাই কিছুই জানো না। আসলে এই বেগম নামের একটা ছেলেকে ভালোবাসতো, তার সাথেই আমরা বিয়ে ঠিক করি। তবে বিয়ের 10 দিন আগেই ছেলেটা দেশের বাইরে চলে যায়। এরপর থেকেই আমার মেয়েটা কেমন জানি হয়ে যায়, আর বিয়ের কথা তো শুনতেই চায় না। ভুল বললেন আন্টি, আপনার মেয়ে বেগমকে ভালোবাসে না, সে শুধু নিজেকে কষ্ট দিচ্ছে। তের দিকে তাকিয়ে জঙ্কুক মনে মনে কথাটা বলে, মা, তোমাকে এসব কথা বলতে কে বলেছে? তের আগে চোখে তার মায়ের দিকে তাকিয়ে কথাটা বলে, তবে ইয়ঞ্জন বেগম সেই দিকে পাত্তা না দিয়ে সে আবারও বলে ওঠে, জঙ্কুক বাবা, তোমার কাছে ভালো পাত্র থাকলে আমাদের বলিও তো, আমরা ওকে বিয়ে দিব। আমি তো নিজেই আছি ভালো পাত্র, বাইরে যাওয়ার কি দরকার শাশুড়ি আম্মা? মনের কথাটা মনে রেখেই জঙ্কুক তের দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, আমার কাছে একটা ভালো পাত্র আছে, তবে একটু প্রবলেমও আছে। কি প্রবলেম বাবা? আসলে আন্টি, ছেলেটার বয়স একটু বেশি, এই ধরুন 60 বছর হবে, মাথা চুলও কম, আর পেটটাও একটু বড়। তা তে আপুর পছন্দ হবে তো? আরে হবে না মানে, দৌড়বে, ওর জন্য তো এমনই পাত্র চাই আমাদের। জঙ্কুক সুগা কথাগুলো বলছে আর মিটি মিটি করে হাসছে, কিন্তু তে রেগে যায় আর তার মায়ের দিকে তাকিয়ে রাগী কণ্ঠে বলে ওঠে, আমাকে নিয়ে এখানে মজা করা হচ্ছে তাই না? আর তুমি কি চাও মা? আমি এখান থেকে চলে যাই?
আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি, থাকো তোমরা। সত্যি সত্যি তে খাবার রেখে জঙ্কুকের দিকে একবার তাকিয়ে উঠে চলে যায়। সুবিন সাহেব তেকে অনেক ডাকে কিন্তু তে চলেই যায়। তে, আমরা তো শুধু মজা করছি, তুই রাগ কেন করছিস? কিন্তু তে আর দাঁড়ায় না। জঙ্কুক কিছু বলে না, শুধু তের চলে যাওয়ার দিকে তাকিয়ে মুচকি হাসে। জঙ্কুক বাবা, তুমি কিছু মনে করো না, তুমি তো জানোই ও তো এমনই। না আন্টি, কি বলছেন? আমি কিছু মনে করিনি। আপনার মেয়ের এই জেদটাই যে আমি 3 বছর ধরে অনেক মিস করেছি। শেষের কথাটা জঙ্কুক মনে মনেই বলে। সবার খাবার শেষ হয়ে যায়, যার যার রুমে চলে যায়। জঙ্কুক সুগা একই রুমেই থাকবে, তাই জঙ্কুক সুগার রুমে চলে আসে। দুজনে অনেকক্ষণ গল্প করে শুয়ে পড়ে। মাঝরাত তে তার রুমে ঘুমিয়েছিল, তবে তার ঘুমের মধ্যে মনে হচ্ছে ওর মুখের উপরে কারো ভারী নিঃশ্বাস আছড়ে পড়ছে। তের ঘুম ভেঙে যায়, পিট পিট করে চোখ খুলে তাকায়। তে চোখ খুলে তাকাতেই ডিম লাইটের আলোতে জঙ্কুকের মুখ স্পষ্ট দেখতে পায়। জঙ্কুক তের খুব কাছে, তাদের মাঝে 1 ইঞ্চি দূরত্ব। তে যখনই ঠোঁট ফাঁক করে কিছু বলতেই যাবে, তার আগেই জঙ্কুক তের ঠোঁট দুটো আঁকড়ে ধরে। সাথে সাথে তের চোখগুলো বড় বড় হয়ে যায়। তে জঙ্কুককে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে চায়, তখনই তে বুঝতে পারে ওর হাত দুটো কিছু একটার সাথে বাঁধা। তে মুখে কিছু বলতে পারছে না, আবার সরিয়ে দিতেও পারছে না। আর এইদিকে জঙ্কুক তের ঠোঁট দুটোর উপরে নিজের রাজত্ব চালাচ্ছে। মনে হচ্ছে জঙ্কুকের বহুদিনের আকাঙ্ক্ষা, বহুদিনের অপেক্ষার আজ অবসান ঘটল। জঙ্কুক তো এতক্ষণ তের ঘুম ভাঙার অপেক্ষায় ছিল, 2 হাতে ভর করে তের উপরে ঝুঁকে। এখন জঙ্কুকের শরীরের পুরো ভার তের উপরে ছেড়ে দেয় আর তেকে সফটলি কিস করতে থাকে। প্রায় 10 মিনিট পরে তের ঠোঁট ছেড়ে দিয়ে তের কপালের সাথে কপাল মিলিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। সাথে তেও কাঁপাচ্ছে। রুম জুড়ে শুধু দুজনের নিঃশ্বাসের শব্দ শোনা যায়। তে জঙ্কুকের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে, জঙ্কুক, এটা কি করলে? কেন করলে? জঙ্কুক তের ঠোঁটের উপরে একটা আঙুল রেখেই বলে, না তে, আজ আর আমি তোমার কথা শুনবো না, তাই আজ আমি বলবো আর তুমি শুনবে। তে সাথে সাথে চুপ হয়ে যায়। এমনি তের হাত বাঁধা, তার উপরে আবার জঙ্কুক ওর উপরে শুয়ে আছে। তের হার্টবিট জোরে জোরে বিট করছে। জঙ্কুক তের কানের কাছে মুখ নিয়ে এসে ফিস ফিস করে বলে, তুমি আমাকে 4 বছর কষ্ট দিয়েছ, তার শাস্তি তো তোমাকে পেতেই হবে তে। এই বলেই জঙ্কুক তের ঘাড়ে একটা বাইট করে। তের সাথে সাথে চোখ বন্ধ করে ফেলে। জঙ্কুক ঘাট থেকে মুখ তুলে তের চোখের দিকে তাকায়, তবে তের চোখ বন্ধ দেখে জঙ্কুক মুচকি হেসে আবারও বলে, এটা হলো আমাকে এত বছর দূরে রাখার জন্য। জঙ্কুক আবারও তের ঘাড়ে একটা বাইট করে আর তের দিকে তাকিয়ে বলে, এটা আমাকে ইগনোর করার জন্য। জঙ্কুক আবারও তের ঘাড়ে মুখ নিয়ে যায়, কিন্তু তার আগেই তে বলে ওঠে, জঙ্কুক, কি করছো কি? ছাড়ো আমাকে, কেন এমন পাগলামি করছো? এটা ঠিক না, প্লিজ জঙ্কুক, এমন করো না, আমার হাতের বাঁধন খুলে দাও। তবে জঙ্কুক তের ঘাড়ে মুখ ডুবিয়ে দিয়ে বাইট করার জায়গায় আলতো করে একটা চুমু খায়। সাথে সাথে তে আবারও চোখ বন্ধ করে ফেলে। জঙ্কুকের প্রতিটা ঠোঁটের স্পর্শে তে কেঁপে কেঁপে ওঠে, শরীরে শিহরণ জাগে। তের 26 বছর বয়সের জীবনে এই প্রথম কোনো পুরুষ এত কাছে এসেছে, এতটা গভীরভাবে স্পর্শ করেছে। না পারছে কিছু করতে আর না পারছে সইতে। জঙ্কুক তের চোখের দিকে তাকিয়ে বাঁকা হেসে বলে, বউ, আজ আর তোমাকে বেশি শাস্তি দিব না, আজকের মতো এখানেই শেষ। শুধু তোমাকে জড়িয়ে ধরে ঘুম যাব, জাস্ট এতটুকুই তোমার শাস্তি। আর বাকি শাস্তিগুলো না হয় সুদে আসলে পরে বুঝে নিব। জঙ্কুকের মুখে বউ কথাটা শুনে তে চোখ খুলে তাকায় আর বলে, বউ মানে কি সব বলছো? আর তুমি এখানে থাকবে মানে? জঙ্কুক, পাগলামি বন্ধ করো আর এক্ষুনি এখান থেকে চলে যাও বলছি, তা না হলে কিন্তু আমি চিৎকার করব। তো করো, কে বারণ করেছে? তাতে তো আমারই সুবিধা, তোমার আর আমার বিয়েটা হয়ে যাবে। কিন্তু আমি জানি তুমি এমন কিছুই করবে না, তাই বলছি চুপচাপ তুমিও ঘুমিয়ে যাও আর আমাকেও ঘুমাতে দাও। কথাটা শেষ করে জঙ্কুক তের পাশে শুয়ে গলায় মুখ ডুবিয়ে দিয়ে চোখ বন্ধ করে শুয়ে পড়ে আর মনে মনে বলে, আমি জানিতে তুমিও আমাকে ভালোবাসো, আর তাই তো তুমি নিজ থেকে যেদিন আমার কাছে ধরা দিবে আমি সেই দিন তোমাকে আদর করব, তার আগে না। তে অনেক বলে জঙ্কুককে চলে যেতে, কিন্তু জঙ্কুক কথাই শুনছে না। এক প্রকার বাধ্য হয়ে তেও ওইভাবেই ঘুমিয়ে পড়ে। সকালবেলা মিষ্টি রোদের আলো চোখে এসে পড়তেই তের ঘুম ভেঙে যায়। তে চোখের উপরে হাত রেখে পিটপিট করে তাকায়। হঠাৎই তের রাতের কথা মনে পড়ে যায় আর সাথে সাথেই নিজের হাতের দিকে তাকায়, দেখে হাতের বাঁধন খোলা। পাশে তাকিয়ে দেখে জঙ্কুকও পাশে নেই। তে উঠে বসে আর বোঝার চেষ্টা করে রাতে কি ও স্বপ্ন দেখেছিল নাকি ওটা সত্যি ছিল, বুঝতে পারছে না।
কাল রাতে জঙ্কুকের দেয়া বাইটের কথা মনে পড়তেই তে বেড থেকে নেমে এসে আয়নার সামনে দাঁড়ায় আর দেখতে পায় জঙ্কুকের দেয়া বাইটের চিহ্ন। আর মানে জঙ্কুক সত্যিই এসেছিল। হঠাৎই তের চোখ চলে যায় ওর গলায় ঝুলে থাকা লকেটটার দিকে। তে অবাক হয়ে যায়, ওর গলায় এই লকেটটা আসলো কোথা থেকে? ও তো কিছুই পরে না, সবসময় সিম্পল থাকে, তাহলে এটা কোথা থেকে আসলো? তে বুঝতে পারে এটা জঙ্কুকের কাজ, কাল রাতেই হয়তো পরিয়ে দিয়েছে। তের আগে ফুসতে ফুসতে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে বের হয়ে জঙ্কুকের বাড়ির উদ্দেশ্যে বের হয়। তে জঙ্কুকের বাসার সামনে এসে কলিং বেল বাজায়। তখনই জিন বেগম দরজা খুলে দেয়। জিন বেগম তেকে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে একটু অবাক হয়। এইদিকে তেও জিন বেগমকে দেখতে পেয়ে সালাম দেয়। আন্টি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তে তুমি আমাদের বাড়িতে এসেছো? আমার তো বিশ্বাসই হচ্ছে না। আসো আসো, ভিতরে এসো। জি মানে আন্টি, জঙ্কুক কি বাড়িতে আছে? হ্যাঁ, এই তো কিছুক্ষণ আগে তোমাদের বাসা থেকেই আসলো। কেন, কিছু হয়েছে তে? ও কি আবার কিছু করেছে? সত্যি যদি ও কিছু করে থাকে তাহলে আমাকে বলো, আমি ওকে শাস্তি দেব। বলো তে, কি করেছে ও? তার ছেলে যা করেছে সেটা কি আর তার মায়ের কাছে বলতে পারবে? তে এখন কি বলবে বুঝতে পারছে না। তাই তে জিন বেগমের দিকে তাকিয়ে আমতা আমতা করে বলে, না মানে আন্টি, তেমন কিছু না, ওর সাথে শুধু একটু কথা ছিল। ও আচ্ছা আচ্ছা, তাহলে তুমি যাও, জঙ্কুক ওর রুমেই আছে। তে আচ্ছা বলে ঘরের ভিতরে পা বাড়ায়। তখনই হঠাৎ জিন বেগম বলে ওঠে, দাঁড়াও তে, 1 মিনিট, এখানেই দাঁড়িয়ে থাকবে, ভিতরে আসবে না। এখানেই দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। কথাটা শেষ করে জিন বেগম আবারও ভিতরে চলে যান। আর এইদিকে তে আবারও পা পিছনে নিয়ে অবাক দৃষ্টিতে জিন বেগমের চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। তে যে এই বাড়িতে আগে আসেনি তেমনটা না, আগেও এসেছে, তবে তার মায়ের সাথে 4 বছর আগে। কিন্তু তে বুঝতে পারছে না জিন বেগম ওকে এভাবে দাঁড়াতে কেন বলল। তের ভাবনার মাঝেই জিন বেগম আবারও চলে আসেন আর তের সামনে এসে দাঁড়িয়ে বলে, কই দেখি, একটু হাঁ করো তো। তে অবাক চাউনিতে তাকিয়ে আছে জিন বেগমের দিকে। সেটা দেখে জিন বেগম আবারও বলেন, কি হলো তে, হাঁ করো। তে সত্যি সত্যি হাঁ করে। জিন বেগম তের মুখে একটা মিষ্টি তুলে দেয়। তে বুঝতে পারছে না জিন বেগম হঠাৎ মিষ্টি কেন খাওয়াচ্ছে। জিন বেগম তের দিকে তাকিয়ে মুচকে হেসে বলেন, যাও মা, এবার যাও, জঙ্কুক ওর রুমেই আছে। এই বলেই জিন বেগম দরজার সামনে থেকে একটু সরে দাঁড়ায়। কিন্তু তে একই জায়গায় দাঁড়িয়ে আছে জিন বেগমের দিকে তাকিয়ে। কি হলো তে, যাও। তে আর কিছু না বলে ঘরের ভিতরে প্রবেশ করে আর জঙ্কুকের রুমের দিকে হাঁটা শুরু করে। তবে তে কিছু দূর এসে আবারও পেছনের দিকে তাকায় জিন বেগমের দিকে। সেটা দেখে জিন বেগম মুচকি এসে কিচেনে চলে যায়। জিন বেগমের এমন অদ্ভুত ব্যবহার তের কাছে কেমন একটা লাগে। তবুও তে আর কিছু না ভেবে জঙ্কুকের রুমের দিকে চলে যায়। যেহেতু তে জানে জঙ্কুকের রুম কোনটা, তাই তার যেতে প্রবলেম হয় না। তে জঙ্কুকের রুমের সামনে এসে দরজায় নক করে, তবে রুমের ভেতর থেকে কোনো আওয়াজই আসে না। তে রাগ হয়, তাই নক না করে দরজা খোলে। তে দরজা খুলে ভেতরে আসার আগেই জঙ্কুক তের হাত ধরে টান দিয়ে রুমের ভেতরে নিয়ে এসে দেয়ালের সাথে পিন করে। তে কিছু বুঝে ওঠার আগেই তের চোখ বন্ধ করে আছে। তের হার্ট জোরে জোরে বিট করছে। কিছুক্ষণ তে এভাবেই দাঁড়িয়ে থাকে আর এইদিকে জঙ্কুক তের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসে আর তের কানের কাছে এসে ফিসফিস করে বলে, বউজান, আমি জানতাম তুমি আসবে, কিন্তু এত তাড়াতাড়ি আসবে সেটা বুঝতে পারিনি। তে চোখ খুলে তাকায়, কিন্তু জঙ্কুকের দিকে তাকাতেই তে অপ্রস্তুত হয়ে পড়ে, কারণ জঙ্কুককে দেখেই বোঝা যাচ্ছে মাত্রই শাওয়ার নিয়ে এসেছে, তাই খালি গায়ে শুধু কোমরে তোয়ালে পেঁচানো। তাই তে জঙ্কুকের থেকে চোখ সরিয়ে অন্যদিকে তাকিয়ে আমতা আমতা করে বলে, জঙ্কুক কি কি করছো? সরো সামনে থেকে। কই, কি করলাম আমি? এখনো তো কিছুই করলাম না বউ। তুমি সামনে থেকে সরে যাবে নাকি আমি আন্টিকে ডাকবো? তাই নাকি? আচ্ছা তাহলে ডাকো, কিন্তু তার আগে তো কিছু একটা করতে হবে যাতে তুমি বিচার দিতে পারো। কি বলো বউ? তে চোখগুলো বড় বড় করে জঙ্কুকের দিকে তাকায়, কিন্তু তে কিছু বলে ওঠার আগেই জঙ্কুক তের ঠোঁট দুটো নিজের দখলে নিয়ে নেয়। জঙ্কুকের এমন কাণ্ডে তে হতভম্ব হয়ে যায়। তে জঙ্কুককে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় আর হাঁপাতে থাকে। জঙ্কুক সেটা দেখে বাঁকা হেসে বলে, এবার ডাকো, যাকে খুশি তাকে ডাকো। আচ্ছা, তোমাকে আর কষ্ট করতে হবে না, আমি ডেকে দিচ্ছি। এই বলেই জঙ্কুক তের সামনে থেকে এসে দরজা খুলে তার মাকে ডাকতে শুরু করে। মা, ও মা, তোমার বৌমা তোমাকে ডাকছে, কি যেন বলবে বলছে। এইদিকেও জিন বেগম কিচেন থেকেই উত্তরে বলেন, ওকে একটু বসতে বল, আমার হাতের কাজটা শেষ করেই আসছি। তে তো অবাক হতবাক মা ছেলের কথোপকথন শুনে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে জঙ্কুকের দিকে। এইদিকে জঙ্কুক তের দিকে তাকিয়ে বলে, আমি ডেকে দিয়েছি, এইবার যা বলার বলো, তাতে আমার কোনো আপত্তি নেই। তে
রেগে যায় জঙ্কুকের এমন পাগলামি দেখে। জঙ্কুক, তুমি কি পাগল হয়ে গেছো? এসব কি বলছো? আমি তোমার কবে থেকে বউ হলাম? কান খুলে শুনে রাখো, আমি না তোমার বউ, আর না কোনোদিন তোমার বউ হব। তোমার এই স্বপ্ন কোনোদিনও পূরণ হবে না, বুঝেছো? জঙ্কুক বাঁকা হাসে আর তের দিকে এক পা এগোতে থাকে। জঙ্কুককে ওর দিকে এগোতে দেখে ঘাবড়ে যায় আর তে পিছনে পেছাতেই বলে, কি কি করছো কি জঙ্কুক? একদম এগোবে না বলছি, একদম এগোবে না। আমি কিন্তু। কথাগুলো বলতে বলতেই তের পিঠ দেয়ালে ঠেকে যায়। জঙ্কুক তের দিকে ঝুঁকে 2 হাত দেয়ালের উপরে রেখে শান্ত কণ্ঠে বলে, কি যেন বললে সিনিয়র আপু? তুমি আমার কবে থেকে বউ হলে, তাই তো? তাহলে শোনো, আমি যেদিন থেকে তোমাকে বউ মেনেছি তুমি সেই দিন থেকেই আমার বউ হয়ে গেছো। আর স্বপ্ন তো আমি প্রতিদিন দেখি, তাতে তো বাসরও সেরে ফেলেছি, এখন তো শুধু বাস্তবে করা বাকি। তে জঙ্কুকের চোখের দিকে এক দৃষ্টিতেই তাকিয়ে আছে আর মনে মনে ভাবছে, এই কি সেই জঙ্কুক যে জঙ্কুক 3 বছর আগে ধমক দিলে রেগে চলে যেত, গাল ফুলিয়ে থাকতো, আর সেই জঙ্কুক কিনা আজ শান্তভাবে ওকে নিজের কাছে বন্দি করে রাখছে। তার চোখে আর আগের সেই ছেলে মানুষের রাগ নেই, আছে এক অদ্ভুত অস্থিরতা। মুখে দুষ্ট হাসি থাকলেও চোখ দুটো যেন স্পষ্ট বলে দিচ্ছে সে এবার আর পিছিয়ে যাওয়ার ছেলে নয়। তের বুকের ভিতরটা কেঁপে ওঠে, ভয়, অস্বস্তি আর অচেনা এক অনুভূতি মিলেমিশে তাকে আরো অসহায় করে তোলে। জঙ্কুক তের দিকে আরো একটু ঝুঁকে নিচু স্বরে বলে, এত ভয় পাচ্ছ কেন সিনিয়র আপু? আমি তো শুধু বলেছি, এখনো তো কিছু করিনি। হঠাৎইতে জঙ্কুকের বুকের উপর 2 হাত দিয়ে জোরে ধাক্কা দেয়। অপ্রস্তুত জঙ্কুক ব্যালেন্স রাখতে না পেরে 2 পা পিছিয়ে যায় আর সেই সুযোগটা হাতছাড়া না করে তে দ্রুত দরজা খুলে রুম থেকে বেরিয়ে যায়। তার দ্রুত পায়ের শব্দ করিডোরে মিশে যায়। জঙ্কুক চাইলে তাকে আবার থামাতে পারত, কিন্তু সে কিছুই করলো না, শুধু স্থির হয়ে দাঁড়িয়ে রইল, ঠোঁটের কোণে হালকা হাসি নিয়ে দরজার দিকে তাকিয়ে। তার চোখে রাগ ছিল না, ছিল অদ্ভুত এক নিশ্চয়তা। জঙ্কুক চুপচাপ দরজার দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকে, ঠোঁটের কোণের হালকা হাসিটা আরো গাঢ় হয় আর মনে মনে বলে, উড়ে যাও তে, যত দূর খুশি উড়ে যাও, শেষে তো ফিরে এই আমার কাছেই আসতে হবে। এই দিকেতে দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। বুকটা এখনো ধুকপুক ধুকপুক করছে, নিজের শ্বাস নিজেই সামলাতে পারছে না। জিন বেগম থেকে নিচে নামতে দেখে অবাক হয়ে বলেন, কি হলো তে, এত তাড়াহুড়ো করে নামছো কেন? তে নিজেকে একটু সামলে জিন বেগমের থেকে চোখ নামিয়েই বলে, না আন্টি, কিছু না, আমি আসছি। কথাটা শেষ করেই তে আর এক মুহূর্ত দাঁড়ায় না, দ্রুত পায়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। জিন বেগম কিছুক্ষণ দরজার দিকে তাকিয়ে থেকে মুচকি হাসেন। মেয়েটা যতই রাগ দেখাক, চোখের ভাষা কিন্তু অন্য কথা বলে। এদিকে উপরে নিজের রুমে দাঁড়িয়ে জ্বালানো দিয়ে তের চলে যাওয়া দেখছে জঙ্কুক। তার দৃষ্টি গভীর, স্থির। 6টা বছর যখন অপেক্ষা করতে পেরেছি, আর একটু অপেক্ষা করতেই পারি, কারণ এবার তোমাকে হারানোর জন্য আমি ফিরিনি, তোমাকে নিজের করে নিতে ফিরেছি। এই দিকেতে বাড়িতে ফিরে এসে রেডি হয়ে স্কুলে চলে যায়। রাতের বেলা তে বেডের উপরে শুয়ে আছে আর জঙ্কুকের কথাই ভাবছে। তে আজ সারাটা দিন ভেবেছে, জঙ্কুকের পাগলামি যেন দিন দিন বেড়েই যাচ্ছে। তে এখন কি করবে বুঝতে পারছে না। না, আমাকে কিছু একটা করতে হবে, হয় জঙ্কুককে দূরে সরাতে হবে, আর না হয় আমাকে দূরে সরে যেতে হবে। তে শুয়ে শুয়ে এইসব ভাবতে ভাবতে একসময় ঘুমিয়েই পড়ে। পরের দিন সকালবেলা তে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। বাড়ির গেটের সামনে আসতেই জঙ্কুক বাইক নিয়ে সেখানে হাজির হয়। সেটা দেখে তে দেখেও না দেখার মতো ভান করে চলে যেতে নাই, কিন্তু জঙ্কুক তার পিছু পিছু বাইক নিয়ে যাচ্ছে আর বলছে, তে আসো, আমি তোমাকে এগিয়ে দিয়ে আসছি, বাইকে উঠে বসো। কে শুনে কার কথা? তে তার নিজের মতো করেই হেঁটে যাচ্ছে। তে একটা রিক্সা পেয়ে তাতে উঠে বসে আর বলে, মামা একটু তাড়াতাড়ি চালান। এইদিকে জঙ্কুক তেকে রিক্সায় উঠতে দেখে সে সামনে একটু এগিয়ে রাস্তার পাশে বাইকটা সাইড করে রেখে দাঁড়ায়। যখনই রিক্সাটা সামনে থেকে যেতে নেয় তখনই জঙ্কুক লাফ দিয়ে রিক্সায় উঠে তের পাশে বসে। জঙ্কুককে হঠাৎ এমন করতে দেখে তে রেগে বলে, কি হচ্ছেটা কি জঙ্কুক? গাড়িতে উঠছো কেন? নামো বলছি, এক্ষুনি নামো। এই মামা, আপনি রিক্সা থামান তো। না মামা, আপনি রিক্সা থামাবেন না, আপনি চালান। জঙ্কুকের কথাটা শুনে তে জঙ্কুকের দিকে রাগের দৃষ্টিতে তাকায়। এইদিকে রিক্সাওয়ালা মামা মুচকি হেসে বলে, মামা, আপনারা কি স্বামী স্ত্রী? জঙ্কুক তের দিকে তাকিয়ে মুচকি হেসে উত্তরে বলে, জি মামা, আমরা হাজব্যান্ড ওয়াইফ, কিন্তু আপনি কি করে বুঝলেন? বুঝি, সবই বুঝি। 20 বছর ধরে রিক্সা চালাই। আপনার বউ মনে হয় রাগ হয়েছে, তাই না? হ মামা, আপনি ঠিকই বলেছেন, আমার জেদি বউ কথায় কথায় শুধু রাগ দেখায়।
না, কখনোই না। আপনি কি করে ভাবলেন এই পিচ্ছি ছেলেটা আমার হাজবেন্ড হবে? আপনি এখনই রিক্সা থামান। দেখলেন তো মামা, আমার বউ আমাকেই এখন অস্বীকার করছে। মামা, আপনি আমাকে এখানেই নামিয়ে দেন, আর আমার বউয়ের রাগ না হয় আমি রাতেই ভাঙাবো। ড্রাইভার মুচকি হেসে রিক্সা দাঁড় করায়। জঙ্কুক নেমে তের দিকে তাকিয়ে বলে, বউ, তোমার সাথে আমার রাতেই দেখা হবে, এখন বাই। তে জঙ্কুকের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে রিক্সাওয়ালা মামাকে বলে, মামা আপনি গাড়ি চালান। তেও চলে যায়। জঙ্কুক মুচকি এসে সেও চলে যায়। সকালবেলা তে তার বান্ধবীর বাড়িতে চলে আসে। কলিং বিল বাজাতেই তার বান্ধবী দরজাটা খুলে দেয়। তেকে এত সকালে তাদের বাসার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে একটু অবাকই হয় আর বলে, তে তুই এখানে? তের হাতে একটা কাপড়ের ব্যাগ। সেটা দেখে জিমিনের বুঝতে বাকি থাকে না তে কেন এখানে এসেছে। আসলে জিমিন। আচ্ছা পরে শুনবো, এখন ভিতরে আয়। তেও আর কিছু না বলে ভিতরে এসে সোফায় বসে। জিমিন থেকে বসতে বলে রুমে চলে যায়। হাতে ফোনটা নিয়ে কাউকে একটা কল করে। অনেকবার কল করার পরেও যখন কল রিসিভ হলো না, তাই জিমিন তের জন্য এক গ্লাস পানি নিয়ে তার কাছে আসে। গ্লাসটা তের হাতে দিয়ে জিমিনও তের পাশে বসে আর বলে, তা এখন বল, তুই রাগ করে এসেছিস নাকি বেড়াতে এসেছিস? তে গ্লাসের পুরো পানিটা শেষ করে বলে, আসলে জিমিন, জঙ্কুক। তে তার পুরো কথাটা শেষ করার আগেই জিমিনের ফোন বেজে ওঠে। তে সেটা দেখে থেমে যায়। জিমিন ফোনের দিকে তাকিয়ে আবার তের দিকে তাকায়। সেটা দেখে তে বলে ওঠে, কে কল করেছে জিমিন? আর কলটা রিসিভ কর, কেটে যাবে তো। জিমিন কলটা রিসিভ করবে কি করবে না দ্বিধাদ্বন্দ্বতে ভুগছে। তের সামনে কলটা রিসিভ করাটা ঠিক হবে কিনা সেটাই ভাবছে। এদিকে কলটা বেজে কেটে যায়। সাথে সাথে আবারও কল বেজে ওঠে। জিমিন এক প্রকার বাধ্য হয়েই কলটা রিসিভ করে। জিমিন হ্যালো বলাতেই ওপাশ থেকে বলে ওঠে, জিমিন, আমি একটু পরে কথা বলছি। জঙ্কুক বাইক অ্যাক্সিডেন্ট করেছে, ওকে নিয়ে এখন হসপিটালে যাচ্ছি। তোমার সাথে পরে কথা বলবো, এখন রাখছি। কি? জঙ্কুক বাইক অ্যাক্সিডেন্ট করেছে? জিমিনের প্রশ্নের উত্তর না দিয়ে সুগা কলটা কেটে দেয়। জিমিনের মুখে জঙ্কুকের অ্যাক্সিডেন্টের কথা শুনে তে যেন পাথর হয়ে যায়। তার হাতে থাকা খালি গ্লাসটা কেঁপে ওঠে। চোখ দুটো ভয়ে বড় হয়ে যায়। বুকের ভিতরটা ধক করে ওঠে, যেন নিঃশ্বাসটাই আটকে গেছে। কি বললি? জঙ্কুক অ্যাক্সিডেন্ট করেছে মানে? জিমিন তের দিকে তাকিয়ে বুঝতে পারে তের মনের ভিতরে এখন কি চলছে। তাই তেকে শান্ত করার জন্য বলে, তে তুই শান্ত হ, আগে পুরো কথাটা শুনি। হয়তো তেমন কিছু হয়নি, দাঁড়া আমি আবার কল করছি। কিন্তু তে আর বসে থাকতে পারলো না। তড়িঘড়ি করে উঠে দাঁড়ায়। তার হাত পা কাঁপছে, চোখে পানি জমছে। জঙ্কুক, জিমিন, আমি এখনই জঙ্কুকের কাছে যাব, এখনই যাব। জিমিন তের এমন অবস্থা দেখে আর কিছু বলতে পারে না। দ্রুত ফোনটা হাতে নিয়ে ব্যাগটা তুলে নেয়। আচ্ছা চল, আমি তোকে নিয়ে যাচ্ছি। তে এক মুহূর্ত দেরি না করে দরজার দিকে এগিয়ে যায়। তার মাথায় শুধু একটাই চিন্তা, জঙ্কুক ঠিক আছে তো? তে জিমিন দুজনেই দ্রুত বেরিয়ে পড়ে। আর তের বুকের ভিতরটা অজানা ভয়ে ক্রমশ বাড়তেই থাকে। একটা ট্যাক্সিতে দুজনেই উঠে বসে। আমি এখন কি করব জিমিন? ওর যদি কিছু হয় তাহলে আমি বাঁচবো না জিমিন, আমি বাঁচবো না। তের কথাটা শোনা মাত্রই জিমিনের রাগ উঠে যায়। তাই তের দিকে তাকিয়ে রাগী কণ্ঠে বলে ওঠে, এখন এখন কেন কান্না করছিস তে? বাড়ির থেকে পালানোর সময় মনে ছিল না? তোর জন্য জঙ্কুকের এই অবস্থা হয়েছে। আমি বুঝতে পারিনি জিমিন এমনটা হবে। তাহলে তো আমি কখনোই বাড়ি থেকে বের হতাম না, কখনোই না। তে সত্যি করে বলতো, তুই কি জঙ্কুককে ভালোবাসিস? হ্যাঁ, আমি ভালোবাসি, খুব ভালোবাসি আমি ওকে। আমার জীবনের থেকে বেশি ভালোবাসি জিমিন, খুব ভালোবাসি। জিমিন একটু মুচকি হেসে তেকে সান্ত্বনা দিয়ে বলে, আর কাঁদিস না তে, দেখবি জঙ্কুক একদম ঠিক আছে, কিচ্ছু হবে না ওর। প্লিজ তুই একটু শান্ত হ। এই বলেই জিমিন তেকে জড়িয়ে রাখে নিজের সাথে। 30 মিনিটের মধ্যে ওরা হসপিটালের সামনে চলে আসে। তে ট্যাক্সি থেকে নেমে এক প্রকার দৌড়েই হসপিটালের ভিতরে চলে আসে। আর এসে দেখে ওখানে ওর বাবাও আছে। তবে তে সে সব পরোয়া না করে দৌড়ে জঙ্কুকের কেবিনের দরজার সামনে এসে দাঁড়ায়। জঙ্কুকের হাত পা ব্যান্ডেজ করা, চোখ বন্ধ করে বেডের উপরে নিস্তব্ধ হয়ে শুয়ে আছে। পাশে দাঁড়িয়ে আছে জিন বেগম, সুগার, ইউনজুন বেগম। হঠাৎ সবাই দরজার দিকে তাকায়। তেকে দেখতে পেয়ে কেউ আর কিছু না বলে ধীরে ধীরে কেবিন থেকে বের হয়ে যায়। তে কাপা কাপা পায়ে এক পা করে জঙ্কুকের দিকে এগিয়ে যায়। তার চোখ থেকে নোনা পানি গড়িয়ে গড়িয়ে পড়ছে অবিরত। জঙ্কুককে এই অবস্থায় দেখে যেন তের কলিজাটা ছিঁড়ে যাচ্ছে। বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠছে। নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে তার। তে ধীরে ধীরে বেডের পাশে এসে বসে পড়ে। কাপা কাপা হাতে জঙ্কুকের ব্যান্ডেজে বাঁধা হাতটা নিজের দু হাতের মুঠোয় নিয়ে ফুফিয়ে কেঁদে ওঠে। জঙ্কুক, চোখ খুলে তাকাও,
আমি এসেছি। দেখো তোমার তে এসেছে। কি হলো জঙ্কুক? চোখ খুলে তাকাও। তার কণ্ঠ ভেঙে আসে, চোখের পানি গড়িয়ে গড়িয়ে পড়ছে জঙ্কুকের হাতের উপরে। তে মাথা নিচু করে জঙ্কুকের হাতের সঙ্গে নিজের কপাল ঠেকিয়ে শুধু কাঁদতে থাকে। পুরো কেবিন জুড়ে তখন শুধু তার কান্নার শব্দ আর ভাঙা নিঃশ্বাসের আওয়াজ। এই সব কিছু আমার জন্য হয়েছে, আমার জন্য তোমাকে এত কষ্ট সহ্য করতে হচ্ছে জঙ্কুক। সব দোষ আমার। আমি যে তোমাকে খুব ভালোবাসি জঙ্কুক। তোমার কিছু হয়ে গেলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না, কখনোই পারবো না জঙ্কুক, কখনোই না। তে এইমাত্র কি বললে? আবার বলো। জঙ্কুকের কণ্ঠস্বর শোনা মাত্রই তে চমকে ওঠে। সে দ্রুত জঙ্কুকের হাত থেকে মাথা তুলে তার মুখের দিকে তাকায়। জঙ্কুকের জ্ঞান ফিরেছে দেখে তে বিস্ময়ে কাঁপা গলায় বলে ওঠে, জঙ্কুক, তোমার জ্ঞান ফিরেছে? বলো, কোথায় কষ্ট হচ্ছে আমাকে বলো। দাঁড়াও, আমি এক্ষুনি ডাক্তার ডেকে আনছি। এই বলেই তে উঠে যেতে নাই। তখনই জঙ্কুক তের হাত শক্ত করে ধরে এক ঝটকায় নিজের কাছে টেনে আনে। হঠাৎ টানে ভারসাম্য হারিয়ে তে জঙ্কুকের উপরে পড়ে যায়। মুহূর্তেই জঙ্কুক তাকে জড়িয়ে ধরে। তে বেডে শুয়ে পড়তেই জঙ্কুক তার উপরে ঝুঁকে আসে। কিছু বুঝে ওঠার আগেই তে বড় বড় চোখ করে জঙ্কুকের দিকে তাকিয়ে থাকে। তের এমন চাউনি দেখে জঙ্কুকের ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটে ওঠে। একটু আগে কে যেন বললে বউ? আবার বলো তো। তে কিছুই বলতে পারে না, শুধু তাকিয়ে থাকে জঙ্কুকের দিকে। আর তার কিছুই বুঝতে বাকি থাকে না। জঙ্কুকের কিছুই হয়নি, সবটাই অভিনয়। মুহূর্তেই তের রাগ চড়ে যায়। সে রাগী কণ্ঠে বলে ওঠে, তার মানে তোমার কিছুই হয়নি? এতক্ষণ ধরে নাটক করছিলে? জঙ্কুকের মুখের বাঁকা হাসি আরো গাঢ় হয়। সে তের চোখের দিকে তাকিয়েই বলে, তো কি করব জানো? তুমি তো এসব করতে বাধ্য করেছ। আমি আমি কি করেছি? তুমি কিছু করনি, তাই না? তাহলে কাউকে কিছু না বলে কোথায় গিয়েছিলে তুমি? তে জঙ্কুকের প্রশ্নের উত্তর না দিয়ে তাকে ধাক্কা দিয়ে সরাতে চায় আর বলতে থাকে, আমাকে ছাড়ো বলছি, যেতে দাও আমাকে। কিন্তু জঙ্কুক তের দুহাত চেপে ধরে আরো কাছে টেনে নিয়ে আসে। ছেড়ে দিব মানে? তোমাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য এত কাঠখট পোড়ালাম, সেটা কি ছেড়ে দেওয়ার জন্য নাকি? কি করছো কি জঙ্কুক? সবাই বাইরে দাঁড়িয়ে আছে, কেউ এসে পড়বে। আমাদের এভাবে দেখলে কি মনে করবে? তাই বলছি, ছাড়ো আমাকে। আসুক, তাতে কি হয়েছে? আমার বউ, আমি যা খুশি তার সাথে করব। আর আমার জানা মতে এখন এখানে কেউ আসবে না বউ। জঙ্কুকের এমন নির্লজ্জ কথায় তে অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে। কিছুক্ষণ যেন কথাই খুঁজে পায় না। এরপর কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, তোমার বউ মানে? জঙ্কুক মৃদু হেসে তের আরো কাছে ঝুঁকে আসে। তারপর তার কানের কাছে মুখ নিয়ে নিচু স্বরে বলে, তুমি আমার বউ, আর সেটা সবাই জানে, শুধু তুমি ছাড়া। জঙ্কুকের উষ্ণ নিঃশ্বাস কানে লাগতেই তের শরীর শিহরিত হয়ে ওঠে। বুকের ভিতরটা অকারণে ধুকপুক ধুকপুক করতে থাকে। তে বিস্ময় চোখে জঙ্কুকের দিকে তাকিয়ে থাকে, যেন এই মুহূর্তেও বিশ্বাস করতে পারছে না কথাগুলো। এসব কি বলছো তুমি? সত্যি বলছি, তুমি শুধু আমার নামই না, বৈধভাবেও তুমি আমার বউ। অনেক আগেই তোমাকে নিজের করে ফেলেছি তে। এসব কি করে হলো? কবে হলো? আর আমি তোমাকে কবেই বা বিয়ে করলাম? জঙ্কুক মুচকে হাসে। তারপর তের কপাল থেকে এলোমেলো চুলগুলো সরিয়ে দিয়ে ধীরে ধীরে বলতে শুরু করে। তখন জঙ্কুক কোরিয়াতে ছিল। একদিন জিমিন জঙ্কুকের সাথে যোগাযোগ করে। সে জানায় তে এখনো বিয়ে করেনি, কারণ তে জঙ্কুককেই ভালোবাসে। আর বেগম ছিল তের খুব ভালো বন্ধু। জঙ্কুকের কেরিয়ার যাতে নষ্ট না হয় সেই জন্যই তে বেগমকে মিথ্যে বয়ফ্রেন্ডের অভিনয় করতে বলেছিল। সব কিছু শোনার পর জঙ্কুক আর এক মুহূর্ত দেরি করেনি। সে সঙ্গে সঙ্গে দেশে ফিরে আসে। যেদিন জঙ্কুক তের স্কুলে যাওয়ার পথে তার সঙ্গে কথা বলেছিল, সেই দিন সুগা চুপচাপ তাদের পিছু নিয়েছিল আর তাদের সব কথা শুনেও ফেলেছিল। জঙ্কুক পিছনে ফিরতেই সুগা সামনে এসে দাঁড়ায়। জঙ্কুক, তুই থেকে ভালোবাসিস? প্রশ্নটা শুনে জঙ্কুক কিছুক্ষণ চুপ হয়ে যায়। কি বলবে বুঝতে পারছে না। হ্যাঁ, আমি তোর বোনকে ভালোবাসি, আমার নিজের থেকেও বেশি। সুগা একটু মুচকে হাসে, কারণ সে আগেই সব বুঝে গিয়েছিল। তাই জন্যই তো সুগা জিমিনকে দিয়ে জঙ্কুকের সাথে যোগাযোগ করায় আর এটাও জানায় যে তের এখনো বিয়ে হয়নি। কিন্তু তুই থেকে এভাবে পাবি না। জঙ্কুক চমকে ওঠে। মানে তে যে তোকে ভালোবাসে সেটা 4 বছর আগে বাবা জেনে গিয়েছিল। তাই বাবা সমাজ আর মান সম্মানের কথা ভেবে তেকে সাবধানও করে দিয়েছিল।
তাই তে তোকে ভালোবাসলেও সবসময় দূরে দূরে থাকে, শুধু তোর ভালোর জন্য। আর বগম বাবার বন্ধুর ছেলে, তাই তার সাথে বিয়ে ঠিক করা হয়। কিন্তু বিয়েটা হয় না, কারণ বগম জানতো যে তে তোকে ভালোবাসে, তাই তো ও দেশের বাইরে চলে যায় কাউকে কিছু না বলে। জঙ্কুক নিঃশব্দে দাঁড়িয়ে থাকে, তার বুকের ভিতরটা মোচড় দিয়ে ওঠে। এতদিন যে দূরত্বকে অবহেলা ভেবেছিল, সেটা যে ভালোবাসা ছিল, সেটাই জঙ্কুক বুঝতে পারেনি। জঙ্কুক তৎক্ষণাৎ সুগার হাত ধরে বলে ওঠে, এখন আমি কি করব বল ভাই, আমি সত্যি ওকে অনেক ভালোবাসি সুগা। জঙ্কুকের কথা শুনে সুগা কিছুক্ষণ ভাবে, তারপরে বলে, তাহলে তুই বিয়েটা করে ফেল। মানে? জঙ্কুক, বিয়েটা করে ফেল, তারপরে না হয় ফ্যামিলিকে ম্যানেজ করা যাবে। কিন্তু কিভাবে? তোর বন্ধু বিয়ে করতে কিছুতেই রাজি হবে না। সুগা একটা প্ল্যান করে, আর সেই প্ল্যান অনুযায়ী তের কাছ থেকে সেদিন যে সিগনেচারটা নিয়েছিল সুগা, সেটাই ছিল মূলত ওদের বিয়ের রেজিস্ট্রি পেপার। সুগা কৌশলে তের কাছ থেকে সিগনেচারটা নিয়ে নেয়, এরপরে সবাইকে জানায়। সুগা তার বাবা মাকে বোঝায়, বয়সের ছোট বড় তাতে কিছু যায় আসে না, জঙ্কুক ছেলে হিসেবে ভালো, তে সুখে থাকবে, তাই তারা রাজি হয়ে যায় আর তেকে কিছু বলতে না বলে। এইদিকে জিন বেগম রাজি হলেও নামজুন সাহেব প্রথমে রাজি না হলেও পরে রাজি হয়ে যান। জঙ্কুকের মুখে সব কথা শুনে তে বিস্ময় জঙ্কুকের দিকে তাকিয়ে থাকে। ওর পিঠ পিছে এত কিছু হয়ে গেছে, অথচ তে কিছুই জানতে পারল না। এখন বলো জান, কি বলবে? তা না হয় মানলাম, কিন্তু এই বাইক অ্যাক্সিডেন্টের ব্যাপারটা? জঙ্কুক হেসে ফেলে আর তের দিকে দুষ্ট চোখে তাকিয়ে বলে, ও এইটা এইটা হলো তোমার ভাইয়ের গার্লফ্রেন্ড, মানে তোমার বেস্ট ফ্রেন্ড জিমিন আমাদের টেক্সট করে জানিয়ে দিয়েছে যে তুমি ওদের বাসায় গেছো, তাই এই ছোট্ট আয়োজন। জঙ্কুকের কথা শুনে তের চোখ বড় বড় করে তাকায় আর বলে, কি? জিমিন আমার ভাইয়ের গার্লফ্রেন্ড? মানে জিমিন তো সুগার বড়। তো কি হয়েছে? তুমি 2 বছরের ছোট ছেলেকে ভালোবাসতে পারবে আর জিমিন পারবে না? কিন্তু কোনো কিন্তু না, ভালোবাসা কখনো বয়স দেখে আসে না, মন থেকে আসে। আর ওদের মন তো অনেক আগেই এক হয়ে গেছে। তাই বলে সবাই মিলে আমাকে এইভাবে ভয় দেখালে? এসব না করলে তুমি কি ফিরতে? এই এক প্রশ্নেই তে চুপ হয়ে যায়, কারণ উত্তরটা সে নিজেও জানে। জঙ্কুক মুচকি হেসে তেকে আরো কাছে টেনে নিয়ে নেয়। এখন এসব কথা বাদ দাও, বলো তো একটু আগে যে ভালোবাসি বললে, সেটা আবার কবে শুনবো? তে লজ্জায় মুখ ঘুরিয়ে ফেলে, বুকের ভিতরটা জোরে জোরে ধুকপুক করছে। তে এখন কি বলবে বুঝতে পারছে না, তাই আমতা আমতা করেই বলে, আমি আমি কিছু বলিনি। জঙ্কুক হালকা হেসে তের থুতনিতে হাত দিয়ে মুখটা নিজের দিকে ঘুরিয়ে নেয় আর তের চোখে চোখ রেখেই বলে, মিথ্যে বলো না, নিজের কানে শুনেছি আমি। তের খুব লজ্জা লাগছে, তের গাল দুটো লাল হয়ে যাচ্ছে। তাই তে জঙ্কুকের থেকে চোখ সরিয়ে অন্যদিকে তাকিয়ে বলে, তখন পরিস্থিতিটা এমন ছিল, না বলে পারছিলাম না, তাই বলে ফেলেছি। তের কথাটা শুনে জঙ্কুক বুড়ো কুচকে ফেলে আর তের দিকে বুড়ো কুচকে তাকিয়ে বলে, ও তাই নাকি? তাহলে আবার সেই পরিস্থিতি তৈরি করে দেই? না, একদম না। জঙ্কুক একটু মনে মনে হাসে আর মুখে একটু গম্ভীর ভাব নিয়ে তের দিকে তাকিয়ে বলে, আচ্ছা ঠিক আছে, জোর করব না, কিন্তু একটা কথা বলো, সত্যি কি আমাকে ভালোবাসো না? জঙ্কুকের গলায় হালকা কষ্টের ছোঁয়া শুনে তের বুকটা কেঁপে ওঠে। সে ধীরে ধীরে চোখ তুলে জঙ্কুকের দিকে তাকায়, কিছুক্ষণ চুপ থেকে আস্তে করেই বলে, ভালোবাসি। জঙ্কুক থমকে যায়। তে আবারও বলে, ভালোবাসি, অনেক ভালোবাসি, নিজের থেকেও বেশি ভালোবাসি। কতটা বছরই না জঙ্কুক এই শব্দটা শোনার জন্য অপেক্ষা করেছে। আজকে সেই মুহূর্ত চলেই আসলো। তে নিজের মুখে জঙ্কুককে ভালোবাসে কথাটা বলেছে। জঙ্কুক তাকে শক্ত করে জড়িয়ে ধরে আর বলে, আর কখনো আমাকে ছেড়ে যাবে না তো তে? তে মাথা নেড়ে জঙ্কুকের বুকে মুখ লুকিয়ে ফেলে, না, কখনোই না। জঙ্কুক মাথা তুলে তের চোখের দিকে তাকায়। তেও জঙ্কুকের দিকে তাকিয়ে আছে। জঙ্কুক হুট করে তের অধর দুটো আঁকড়ে ধরে, কিন্তু অবাক করার বিষয় তেও জঙ্কুকের সাথে তালে তাল মিলাতে থাকে। এভাবে কিছুক্ষণ লিপ কিস করার পরে জঙ্কুক থেকে ছেড়ে দেয় আর তের কপালে কপাল ঠেকিয়ে বলে, বউ, এটা হসপিটাল, চলো বাসায় চলো, তারপরে না হয় সুদে আসলে সব বুঝে নিব।
এই বলে জঙ্কুক তের উপর থেকে উঠে যেতে নেয়, কিন্তু হঠাৎ তে জঙ্কুকের শার্টের কলার চেপে ধরে নিজের কাছে নিয়ে আসে আর ফিস ফিস করে বলে, না জঙ্কুক, প্রতিবার তুমি আমাকে মাঝপথে ফেলে চলে যাও, আজ আর আমি তোমাকে ছাড়ছি না। কথাটা শেষ করতে না করতেই তে জঙ্কুকের ঠোঁট দুটো আবারও আঁকড়ে ধরে। সেটা দেখে জঙ্কুক মনে মনে হাসে আর বলে, আমি তো এটাই চেয়েছিলাম তে, তুমি নিজে আমার কাছে ধরা দাও। জঙ্কুকও তের তালে তাল মেলাতে শুরু করে। বিশ মিনিট ডিপলি কিস করার পরে জঙ্কুক তের ঠোঁট ছেড়ে দিয়ে তের কপালে কপাল ঠেকিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে আর বলছে, সোনা, তোমার কি আরো আদর চাই? বলো, জঙ্কুক, চাই, আরো চাই। কোথায় কোথায় আদর নিতে চাও বলো সোনা। আমি তোমাকে মিশে যেতে চাই জঙ্কুক, মিশে যেতে চাই। আর 1 মিনিটও সময় নষ্ট না করে জঙ্কুক তের ঘাড়ে মুখ ডুবিয়ে দেয় আর জঙ্কুকের এক হাত বিচরণ করছে তের স্ট্রবেরিগুলোর উপরে। জঙ্কুক, বলো সোনা। আই লাভ ইউ জঙ্কুক, আই লাভ ইউ সো মাচ। আই লাভ ইউ টু জান, আই লাভ ইউ টু। এরপরে দুজনে হারিয়ে যায় তাদের ভালোবাসার রাজ্যে। তারা কোথায় আছে, কোন অবস্থায় আছে সেটাও তারা ভুলে যায়। কি একটা অবস্থা, দেখুক হসপিটালকেও ছাড়লো না।